দরিদ্র পরিচ্ছন্নতাকর্মী বোবা ছেলেটিকে সাহায্য করেছিল। এবং সে তার প্রথম কথাটি বলেছিল। ৮ বছর বয়সে কেন যে পেড্রো তার বাবার মৃত্যুর পর হঠাৎ কথা বলা বন্ধ করে দিল, তা কেউ বুঝত না। ডাক্তাররা আঘাতের ট্রমা কথা বলতেন, পরিবার বলত শৈশবের শোক। কিন্তু মারিয়া, একজন পরিচ্ছন্নতাকর্মী যিনি পড়তে জানতেন, একমাত্র তিনিই এমন কিছু বুঝতে পেরেছিলেন যা সমস্ত বিশেষজ্ঞরাই এড়িয়ে গিয়েছিলেন। পেড্রো আঘাতপ্রাপ্ত ছিল না। সে ভয় পেয়েছিল। মাসখানেক ধরে তিনি শিশুটির বিশ্বাস অর্জন করলেন, যতক্ষণ না তিনি জানতে পারলেন যে সে একটি ভয়ানক গোপন রহস্য লুকিয়ে রেখেছে। এবং যখন পেড্রো অবশেষে কথা বলার সিদ্ধান্ত নিল, যে শব্দটি সে বেছে নিয়েছিল তা স্বস্তি এনে দেয়নি। এনে দিয়েছিল এমন এক সত্য যা কেউ শুনতে চায়নি। যদি এই গল্পটি ইতিমধ্যেই আপনার মনে কৌতূহল সৃষ্টি করে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে কোনো নতুন প্রকাশনা মিস না হয় এবং চ্যানেলটিকে বেড়ে উঠতে সাহায্য করা যায়। আপনাকে কেবল স্ক্রিনের ডান কোণে থাকা ঘণ্টা আইকনটিতে ক্লিক করতে হবে। তখন সকাল 5:30 যখন মারিয়া তার পরিচ্ছন্নতার গাড়িটি ঠেলে লিফটের ভেতরে নিয়ে গেলেন। তার কর্কশ আঙুলগুলো ঝাড়ুর হাতলটি শক্ত করে ধরেছিল, যখন প্যানেলের সংখ্যাগুলো ধীরে ধীরে 12 তলায় উঠছিল। 4-5 বছর বয়সে তিনি ইতিমধ্যেই সেই কর্পোরেট করিডোরের প্রতিটি ইঞ্চি চিনতেন, কার্পেটের প্রতিটি দাগ, কাচের দেয়ালের প্রতিটি আঁচ। ভবনটি তখনও সকালের নীরবতায় ঘুমাচ্ছিল। মারিয়া এই সময়টা পছন্দ করতেন। কোনো তাড়াহুড়ো করা নির্বাহী নেই, কোনো বেজে ওঠা ফোন নেই, কোনো এমন দৃষ্টি নেই যা তাকে অদৃশ্য মনে করত। শুধু তিনি, তার কাজ এবং সেই শান্তি যা তিনি আগের দিনের বিশৃঙ্খলাকে নিখুঁত শৃঙ্খলায় রূপান্তরিত করে খুঁজে পেতেন। প্রধান করিডোরের জানালা পরিষ্কার করার সময় তার মনোযোগ আকর্ষণ করল একটি জিনিস। পেছনের অফিসটিতে একটি সূক্ষ্ম নড়াচড়া, যেখানে আগের রাত থেকেই আলো জ্বলছিল। মারিয়ার ভ্রু কুঁচকে গেল। এটা অস্বাভাবিক ছিল। সেই ফ্লোরের সংস্থাগুলোর কঠোর সময়সূচি ছিল, এত সকালে কেউ কাজ করত না। তিনি কৌতূহলবশত কাছে গেলেন এবং একটি ছোট অবয়ব দেখতে পেলেন যা একটি ঘূর্ণায়মান চেয়ারে বসেছিল, যা তার ছোট শরীরের জন্য অনেক বড় ছিল। 8 বছরের বেশি হবে না এমন একটি শিশু, নিখুঁত স্কুল ইউনিফর্ম পরা, বাইরের প্যানোরামিক জানালার দিকে স্থিরভাবে তাকিয়েছিল। তার পা মেঝে স্পর্শ না করেই ঝুলছিল, এবং তার হাতে একটি ট্যাবলেট ছিল যা সে সম্পূর্ণরূপে ভুলে গিয়েছিল বলে মনে হচ্ছিল। মারিয়া তার বুকে একটি অদ্ভুত ব্যথা অনুভব করলেন। কর্পোরেট ভবনে তার এত বছরের কাজের মধ্যে, এত সকালে কোনো শিশুকে এভাবে পরিত্যক্ত অবস্থায় তিনি কখনো দেখেননি। তার মাতৃত্বের প্রবৃত্তি, যা বহু বছর আগে নিজের সন্তানকে হারানোর পর থেকে ঘুমিয়েছিল, হঠাৎ জেগে উঠল। শিশুটা তার দিকে মাথা ঘোরাল, এবং মারিয়া নিঃশ্বাস বন্ধ করে ফেললেন। সেই কালো চোখগুলো তার বয়সের তুলনায় অনেক বেশি ভার বহন করছিল। কোনো কান্না ছিল না, কোনো গোয়ার্তুমি ছিল না, কেবল একটি পরিপক্ক এবং নীরব বিষণ্ণতা যা তাকে তার নিজের শৈশবের কথা মনে করিয়ে দিল। শিশুটির মনোযোগ আকর্ষণ করার জন্য এবং তাকে ভয় না দেখানোর জন্য মারিয়া আলতো করে তার নখ দিয়ে কাচে টোকা দিলেন। শিশুটি সরাসরি তার দিকে তাকাল, কিন্তু কোনো বিস্ময় বা ভয় দেখাল না। সে কেবল সেই একই শূন্য অভিব্যক্তি নিয়ে তাকে দেখল, যেন সে বড়দের কাছ থেকে কিছু আশা না করতে শিখেছে। তিনি তার উষ্ণতা দিয়ে হাসলেন, যা তিনি সবচেয়ে কোমল মুহূর্তগুলোর জন্য তুলে রাখতেন, কিন্তু শিশুটি কোনো প্রতিক্রিয়া দেখাল না। সে চিৎকার করল না, নড়াচড়া করল না, সাহায্য চাইল না। সে কেবল সেই চোখ দিয়ে তাকে দেখতে থাকল যা তার ছোট শরীরের জন্য খুব ভারী গোপন রহস্য লুকিয়ে রাখছিল। মারিয়া অনুভব করলেন তার বুকের ভেতর কিছু ভেঙে যাচ্ছে। তিনি এর আগেও পরিত্যাগ দেখেছিলেন, শৈশবের একাকিত্ব সম্পর্কে জানতেন, কিন্তু এত অল্প বয়সী কারো মধ্যে এত গভীর আত্মসমর্পণ তিনি কখনো দেখেননি। যেন এই শিশুটি সিদ্ধান্ত নিয়েছিল যে পৃথিবী একটি নীরব এবং বিপজ্জনক জায়গা, যেখানে শব্দ না করাটাই ভালো। সেই মুহূর্তে একজন মার্জিত মহিলা করিডোরে এলেন, দ্রুত পায়ে হেঁটে অফিসের দিকে গেলেন। মারিয়া তাকে চিনতে পারলেন, একজন সফল নির্বাহী, ব্র্যান্ডেড স্যুট, কানে লাগানো ফোন, এবং সর্বদা চাপগ্রস্ত অভিব্যক্তি। মহিলাটি শিশুটির দিকে না তাকিয়েই অফিসে ঢুকে গেলেন, ডেস্ক থেকে কিছু কাগজপত্র নিলেন এবং ফিরে এলেন, ফোনের ওপারে থাকা কাউকে নির্দেশনা দিতে দিতে। শিশুটা আগের মতো স্থির থাকল, যেন কিছুই ঘটেনি। মারিয়া তার বুকে একটি নীরব ক্ষোভ অনুভব করলেন। এই দৃশ্যে কিছু একটা গভীরভাবে ভুল ছিল। এত ছোট একটি শিশুর এত বেশি উপেক্ষা পাওয়ার অভ্যাস থাকা উচিত নয়, এত বেশি উদাসীনতায় অভ্যস্ত হওয়া উচিত নয়। তার চোখ একটি ক্ষতের প্রকাশ করছিল যা কেবল সাধারণ অবহেলার চেয়েও অনেক বেশি গভীর ছিল। পরের কয়েক মিনিট ধরে মারিয়া পরিষ্কার করতে থাকলেন, কিন্তু তার মনোযোগ শিশুটির দিকেই ছিল।
তিনি গোপনে তাকে পর্যবেক্ষণ করলেন, এমন খুঁটিনাটি লক্ষ্য করলেন যা অন্যরা এড়িয়ে যেত। যেভাবে তার ছোট কাঁধগুলো টানটান থাকত, যেন সে সবসময় কোনো খারাপ কিছুর জন্য প্রস্তুত। যেভাবে তার আঙুলগুলো ট্যাবলেটটি আঁকড়ে ধরেছিল, খেলার জন্য নয়, যেন এটি একটি প্রতিরক্ষামূলক ঢাল। এবং সবচেয়ে বেশি নীরবতা। একটি নীরবতা যা তার বয়সের কোনো শিশুর জন্য স্বাভাবিক ছিল না। মারিয়া তার নিজের সন্তানকে বড় করেছেন, তিনি বড় পরিবারের বাড়িগুলোতে কাজ করেছেন, তিনি শৈশবের স্বাভাবিক শব্দ জানতেন, হাসি, কান্না, ক্রমাগত প্রশ্ন, দুষ্টুমি। কিন্তু এই শিশুটি এমন এক নীরবতা প্রকাশ করছিল যা তার রক্ত ঠান্ডা করে দিয়েছিল। এটা লাজুকতা ছিল না, এটা ছিল তার চেয়েও অনেক গভীর কিছু। যখন তিনি অবশেষে সেই অংশটি পরিষ্কার করা শেষ করলেন, মারিয়া ভারাক্রান্ত হৃদয়ে লিফটের দিকে গেলেন। শেষবারের মতো ঘুরে তাকিয়ে তিনি দেখলেন যে শিশুটি তাকে পুরো পথ অনুসরণ করছিল। এক মুহূর্তের জন্য কাচের মধ্য দিয়ে তাদের চোখাচোখি হল, এবং মারিয়া শপথ করে বলতে পারেন যে তিনি এমন কিছুর ঝলক দেখতে পেয়েছিলেন যা তিনি আগে লক্ষ্য করেননি, আশা। এটি কেবল একটি ভঙ্গুর সুতো ছিল, কিন্তু তা সেখানে ছিল। যেন এই শিশুটি, তার নীরব এবং একাকী জগতে, তার মধ্যে এমন কিছু চিনতে পেরেছিল যা সে না জেনেই খুঁজছিল। লিফটের দরজা বন্ধ হয়ে গেল, কিন্তু সেই কালো চোখের ছবিটি মারিয়ার মনে গেঁথে রইল পুরো বাড়ি ফেরার পথে। তিনি জানতেন না কেন, কিন্তু তিনি নিশ্চিত ছিলেন যে তার জীবন চিরকালের জন্য বদলে গেছে। এবং পরের দিন তিনি সেই শিশুটিকে আবার দেখার জন্য মিনিট গুনতে থাকবেন, যে তার ছোট হৃদয়ের জন্য অনেক বড় গোপন রহস্য লুকিয়ে রেখেছিল। মারিয়া সেই রাতে ঘুমাতে পারলেন না। নীরব শিশুটির ছবি তার মনে এমন একটি সিনেমার মতো বারবার চলছিল যা তিনি থামাতে পারছিলেন না। ভোরের আগে তিনি উঠে পড়লেন, পেটে একটি অদ্ভুত অনুভূতি নিয়ে, যেন কোনো গুরুত্বপূর্ণ কিছু ঘটতে চলেছে। তিনি তার নিয়মিত সময়ের আধা ঘণ্টা আগে ভবনে পৌঁছালেন। তার বুকে এমন এক উত্তেজনা ধরপড় করছিল যা তিনি বহু বছর ধরে অনুভব করেননি, যখন তিনি 12 তলায় উঠছিলেন। তার জানতে ইচ্ছা করছিল যে শিশুটি আবার সেখানে থাকবে কিনা, নাকি এটি কেবল একটি কাকতালীয় ঘটনা ছিল। পেছনের অফিসের আলো আবার জ্বলছিল। মারিয়া স্বস্তি এবং উদ্বেগের মিশ্র অনুভূতি অনুভব করলেন। সে সেখানেই ছিল, একই ভঙ্গিতে বসে, একই শূন্য অভিব্যক্তি নিয়ে, যেন সে সারারাত নড়াচড়াও করেনি। এবার মারিয়া সিদ্ধান্ত নিলেন যে তাকে কিছু করতে হবে। তিনি দ্রুত অন্যান্য অফিস পরিষ্কার করে শিশুটির দিকে এগিয়ে গেলেন। তিনি আলতো করে কাচের দরজায় টোকা দিলেন এবং অপেক্ষা করলেন। শিশুটি তার দিকে তাকাল, কিন্তু কোনো আমন্ত্রণ বা প্রত্যাখ্যানের অঙ্গভঙ্গি করল না। মারিয়া আস্তে আস্তে দরজা ঠেলে ভেতরে ঢুকলেন। শিশুটি নড়াচড়া করল না, কোনো ভয় দেখাল না, শুধু আগের দিনের মতো সেই একই নীরব কৌতূহল নিয়ে তাকে দেখল। তিনি ইচ্ছাকৃতভাবে ধীর গতিতে তার কাছে গেলেন, যেন আহত কোনো প্রাণীর কাছে যাচ্ছেন। তিনি হাঁটু গেড়ে তার সামনে বসলেন, তার উচ্চতায় নেমে, এবং এমন কোমলতা নিয়ে হাসলেন যা তিনি বহু বছরের একাকিত্বের জন্য তার হৃদয়ে সংরক্ষণ করেছিলেন। শিশুটি তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল, যেন সে বোঝার চেষ্টা করছিল যে তিনি একটি হুমকি নাকি একটি সুযোগ। মারিয়া এমন কিছু খুঁটিনাটি বিষয় লক্ষ্য করলেন যা তাকে গভীরভাবে ব্যথিত করল। শিশুটির পোশাক ছিল দামি, সেরা ব্র্যান্ডের, কিন্তু তাতে ছোট ছোট দাগ ছিল যা প্রকাশ করছিল যে সে একা খেয়েছে, সম্ভবত খাবার ছড়িয়েছে, এবং তা পরিষ্কার করার জন্য কেউ ছিল না। তার চকচকে জুতার তলা ঘণ্টার পর ঘণ্টা কঠিন মেঝেতে হাঁটার কারণে ক্ষয়ে গিয়েছিল। তার ছোট ছোট হাতগুলো শুকনো ছিল, যেন অনেক দিন ধরে কেউ সেগুলো আদর করেনি। কিন্তু যা তাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছিল, তা ছিল তার চোখ। কাছ থেকে তিনি দেখতে পেলেন যে চোখগুলো কেবল দুঃখই প্রতিফলিত করছে না, বরং একটি নিরন্তর সতর্কতাও। যেন সে সর্বদা সতর্ক থাকে এমন কিছুর অপেক্ষায় যা সে মনে করতে চায় না। মারিয়া তার ব্যাগ থেকে একটি ছোট স্যান্ডউইচ বের করলেন যা তিনি তার সকালের নাস্তার জন্য তৈরি করেছিলেন। তিনি এটিকে অর্ধেক করে শিশুটিকে একটি অংশ দিলেন। সে অবাক হয়ে তার দিকে তাকাল, যেন সে অভ্যস্ত নয় যে কেউ তার সাথে কিছু ভাগ করে নেবে। সে যত্ন সহকারে, প্রায় শ্রদ্ধার সাথে, স্যান্ডউইচটি নিল এবং প্রতিটি কামড় উপভোগ করে ধীরে ধীরে খেল। যখন সে খাচ্ছিল, মারিয়া তার গতিবিধি লক্ষ্য করলেন। শিশুটি নির্বে চিবোচ্ছিল, কোনো শব্দ না করে, যেন সে শিখেছিল যে এমনকি খাওয়ার কাজটিও গোপনে করতে হয়। একটি স্বাভাবিক শিশুর স্বাভাবিকতা তার মধ্যে ছিল না, প্রতিটি অঙ্গভঙ্গি পরিমিত, নিয়ন্ত্রিত মনে হচ্ছিল। সেই মুহূর্তে আগের দিনের সেই মার্জিত মহিলা অফিসে প্রবেশ করলেন। এবার মারিয়া তাকে কাছ থেকে দেখতে পেলেন এবং তার সন্দেহ নিশ্চিত হল। তার পরনে মারিয়ার মাসিক বেতনের চেয়েও বেশি দামের একটি স্যুট ছিল, তার হাতে এমন একটি ঘড়ি ছিল যা আসল হীরা দিয়ে জ্বলছিল, এবং এত সকাল হওয়া সত্ত্বেও তার মেকআপ নিখুঁত ছিল।
মহিলাটি শিশুটির পাশে মারিয়াকে দেখে থেমে গেলেন এবং তার অভিব্যক্তি তাৎক্ষণিকভাবে এক ঠান্ডা বিরক্তির ভাবে বদলে গেল। মহিলাটি জিজ্ঞেস করলেন মারিয়া সেখানে কি করছিলেন, তার কণ্ঠে শ্রেণীবৈষম্যের অবজ্ঞা ঝরে পড়ছিল। মারিয়া ব্যাখ্যা করলেন যে তিনি কেবল পরিষ্কার করছিলেন এবং শিশুটিকে একা থাকতে দেখে তার নজরে এসেছে। মহিলার উত্তর ছিল কঠোর। তিনি তাকে নিজের কাজে মনোযোগ দিতে বললেন এবং পেড্রোকে নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই বলে জানালেন। পেড্রো। অবশেষে তার একটি নাম জানা গেল। মহিলাটি অধৈর্য হয়ে বলতে থাকলেন যে পেড্রো এখানে আছে কারণ তাকে রাখার আর কোনো জায়গা নেই, তার আয়া কোনো পূর্ব ঘোষণা ছাড়াই কাজ ছেড়ে দিয়েছে এবং তার গুরুত্বপূর্ণ মিটিং আছে যা তিনি বাতিল করতে পারেন না। তিনি তার ছেলের পরিবর্তে একটি অসুবিধাজনক বস্তুর মতো তার সম্পর্কে কথা বললেন। মারিয়া তীব্র ক্ষোভের ঢেউ অনুভব করলেন কিন্তু নিজেকে শান্ত রাখতে সক্ষম হলেন। তিনি লাজুকভাবে জিজ্ঞেস করলেন পেড্রো স্কুলে যায় কিনা, তার বন্ধু আছে কিনা, সে কারো সাথে কথা বলে কিনা। মহিলাটি তার দিকে এমনভাবে তাকালেন যেন তিনি অ্যাবসার্ড প্রশ্ন করেছেন। মহিলাটি নির্দয়ভাবে উত্তর দিলেন যে তার বাবার মৃত্যুর পর থেকে পেড্রোর সমস্যা রয়েছে, মনোবিজ্ঞানীরা বলেছেন এটি একটি পর্যায় যা অবশেষে ঠিক হয়ে যাবে। তিনি উল্লেখ করলেন যে তিনি বিশেষজ্ঞদের পিছনে অনেক টাকা খরচ করেছেন কিন্তু কেউই শিশুটিকে আবার কথা বলাতে সক্ষম হননি। এই কথোপকথনের সময় মারিয়া পেড্রোর দিকে তাকালেন এবং এমন কিছু লক্ষ্য করলেন যা মহিলাটি দেখতে পাননি। যখনই তার মা তৃতীয় ব্যক্তির মতো তার সম্পর্কে কথা বলতেন যেন সে উপস্থিত নেই, শিশুটি আরও একটু গুটিয়ে যেত। তার ছোট ছোট মুষ্টি শক্ত হয়ে যেত এবং তার শ্বাসপ্রশ্বাস আরও অগভীর হয়ে উঠত। মহিলাটি মারিয়াকে আদেশ দিয়ে কথোপকথন শেষ করলেন যেন সে আর পেড্রোকে বিরক্ত না করে, কারণ তার কাজ করতে হবে এবং তার জীবনে আরও কোনো জটিলতার দরকার নেই। তিনি ডেস্ক থেকে আরও কাগজপত্র নিলেন এবং দ্রুত বেরিয়ে গেলেন, তার পেছনে দামি পারফিউম এবং নির্দয়তার এক রেখা রেখে। এরপর যে নীরবতা নেমে এলো তা ছিল বধির করে দেওয়ার মতো। পেড্রো মাথা নিচু করেছিল, যেন সে অভ্যস্ত হয়ে গিয়েছিল যে বড়রা যখন তার সম্পর্কে কথা বলে তখন তাকে অদৃশ্য হয়ে যেতে হয়। এত ছোট একটি শিশুর মধ্যে এত আত্মসমর্পণ দেখে মারিয়া অনুভব করলেন তার হৃদয় ভেঙে যাচ্ছে। তিনি আবার তার কাছে গেলেন এবং অসীম কোমলতার সাথে আলতো করে তার চিবুক তুলে ধরলেন যতক্ষণ না তাদের চোখাচোখি হল। পেড্রো এমন এক দুর্বলতা নিয়ে তার দিকে তাকাল যা প্রায় তাকে কাঁদিয়ে ফেলেছিল। সেই চোখে মারিয়া এমন কিছু দেখতে পেলেন যা তিনি অবিলম্বে চিনতে পারলেন, সেই একই মানসিক পরিত্যাগ যা তিনি নিজেও শিশুকালে অনুভব করেছিলেন। মারিয়া তাকে ফিসফিস করে বললেন যে তিনিও একাকিত্বকে চিনতেন, অদৃশ্য বোধ করার অর্থ কী তা তিনি বোঝেন। তিনি কোনো উত্তরের প্রত্যাশা করেননি এবং কোনো উত্তর পাননি, কিন্তু তিনি পেড্রোর চোখে এমন কিছু দেখতে পেলেন যা আগে সেখানে ছিল না, স্বীকৃতি। পরের দিনগুলোতে মারিয়া একটি রুটিন তৈরি করলেন। তিনি ভোরে আসতেন, দ্রুত অন্যান্য অফিস পরিষ্কার করতেন এবং পেড্রোর সাথে কয়েক মিনিট কাটাতেন। তিনি তার জন্য ছোট ছোট স্ন্যাক্স নিয়ে আসতেন, অঙ্গভঙ্গির মাধ্যমে তাকে নীরব গল্প শোনাতেন, অফিসের ক্লিপ দিয়ে তাকে বিভিন্ন জিনিস তৈরি করতে শেখাতেন। পেড্রো কখনও মৌখিকভাবে সাড়া দেয়নি, কিন্তু মারিয়া সূক্ষ্ম পরিবর্তন লক্ষ্য করলেন। সে তার জন্য অপেক্ষা করতে শুরু করল, তার গাড়ির শব্দ শুনলে দরজার দিকে ঘুরে তাকাত। তার চোখ আর সম্পূর্ণ শূন্য ছিল না, যখন তিনি হাজির হতেন তখন কৌতূহলের ছোট ছোট ঝলক দেখা যেত। এক সকালে মারিয়া যখন তার কাছে কাজ পরিষ্কার করছিলেন, পেড্রো তার চেয়ার থেকে উঠে তার কাছে এল। সে তার পাশে দাঁড়িয়ে তার কাজ দেখছিল। সে কিছু বলেনি, কিছু করেনি, কিন্তু তার স্বেচ্ছায় উপস্থিতি ছিল সবচেয়ে বড় উপহার যা মারিয়া বহু বছর ধরে পেয়েছিলেন। সেই সকালে বাড়ি ফেরার সময় মারিয়া এমন কিছু অনুভব করলেন যা তিনি সম্পূর্ণরূপে ভুলে গিয়েছিলেন, উদ্দেশ্য। বহু বছরের মধ্যে প্রথমবারের মতো বেঁচে থাকার বাইরে তার প্রতিদিন ঘুম থেকে ওঠার একটি কারণ ছিল। এমন একজন ছিল যার তাকে প্রয়োজন ছিল, যদিও তাদের দুজনের কেউই এ বিষয়ে একটিও কথা বলেনি। কিন্তু মারিয়া যা জানতেন না তা হল, পেড্রো কেবল তার বাবার মৃত্যুর কারণেই তার কণ্ঠস্বর হারায়নি। আবিষ্কৃত হওয়ার অপেক্ষায় আরও কিছু অন্ধকার ছিল, এমন কিছু যা ব্যাখ্যা করবে কেন ৮ বছর বয়সী একটি শিশু তার একমাত্র সুরক্ষা হিসেবে নীরবতাকে বেছে নিয়েছিল। ৩ সপ্তাহ কেটে গেছে যখন থেকে মারিয়া পেড্রোর সাথে তার সকালের রুটিন শুরু করেছেন। এই সময়ের মধ্যে তিনি এমন কিছু প্যাটার্ন লক্ষ্য করেছেন যা তাকে আরও বেশি করে উদ্বিগ্ন করছিল। শিশুটি দুঃস্বপ্ন দেখত। তিনি এটি জানতেন কারণ কখনো কখনো তিনি এসে দেখতেন যে সে খুব সকাল থেকে জেগে আছে, তার চোখের নিচে গভীর কালি এবং ভয়ের একটি দুর্বলভাবে লুকানো অভিব্যক্তি। এক বিশেষ ঠান্ডা সকালে মারিয়া এসে দেখলেন যে পেড্রো তার মায়ের ডেস্কের নিচে গুটিয়ে বসে কাঁপছে। ঠান্ডায় নয়, বরং তার চেয়েও অনেক গভীর কিছুর জন্য।
তিনি ধীরে ধীরে কাছে গেলেন এবং তার পাশে হাঁটু গেড়ে বসলেন, ধৈর্য সহকারে অপেক্ষা করলেন যতক্ষণ না শিশুটি বের হওয়ার জন্য নিরাপদ বোধ করে। যখন সে অবশেষে বেরিয়ে এল, মারিয়া এমন কিছু লক্ষ্য করলেন যা তাকে আতঙ্কিত করে তুলল। পেড্রোর হাতে ছোট ছোট কালশিটে ছিল, যা সময় পার হওয়ার কারণে হলুদ হয়ে গিয়েছিল। তার প্রথম প্রতিক্রিয়া ছিল আতঙ্কের, কেউ কি শিশুটিকে আঘাত করছে? কিন্তু যখন তিনি তাকে আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলেন, তখন তিনি বুঝতে পারলেন যে কালশিটেগুলো শারীরিক সহিংসতার সাধারণ রূপের মতো ছিল না। বরং এগুলো প্যানিক অ্যাটাকের সময় নিজের বাহুগুলো অতিরিক্ত জোরে আঁকড়ে ধরার ফল ছিল, যেন সে নিজেকেই আঘাত করেছে। মারিয়া পেড্রোর ছোট হাতগুলো নিজের হাতের মধ্যে নিলেন এবং সেগুলো কোমলভাবে পরীক্ষা করলেন। সেগুলো ছোট ছোট সাঘাতমূলক ক্ষত, রক্ত বের না হওয়া পর্যন্ত কামড়ানো নখ এবং নিজেকে আঘাত করার জন্য যেকোনো পৃষ্ঠকে আঁকড়ে ধরা আঙুল দিয়ে ভরা ছিল। এটি এমন একটি শিশুর শরীর ছিল যে নিরন্তর সতর্ক অবস্থায় জীবনযাপন করত। সেই একই বিকেলে মারিয়া পেড্রোর মায়ের ডেস্ক পরিষ্কার করার সময় এমন একটি আবিষ্কার করলেন যা তাকে হতবাক করে দিল। কাগজপত্রগুলোর মধ্যে চিকিৎসকের রিপোর্ট, মনস্তাত্ত্বিক প্রতিবেদন এবং আইনি নথি ছিল যা পেড্রোর বাবার মৃত্যুর কথা উল্লেখ করছিল। অফিসিয়াল নথি অনুযায়ী এটি একটি পারিবারিক দুর্ঘটনা ছিল, অ্যালকোহল সেবনের পর সিডি থেকে পড়ে যাওয়া। কিন্তু আরও কিছু ছিল। একটি মনস্তাত্ত্বিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে পেড্রোকে তার বাবার লাশের পাশে পাওয়া গিয়েছিল এবং কেউ আসার আগে সে সেখানে কয়েক ঘণ্টা ছিল। মনোবিজ্ঞানী উল্লেখ করেছেন যে এই ঘটনার পরপরই শিশুটির কি তীব্র নির্বাচনিক নীরবতা সিলেক্টিভ মিউটেশন শুরু হয়েছিল এবং সে কি বিচলিতকারী ঘটনার প্রত্যক্ষদর্শী হওয়ার কারণে আঘাতের কি ট্রেউমা লক্ষণ দেখাচ্ছিল। মারিয়া অনুভব করলেন যে তার চারপাশের পৃথিবী ভেঙে পড়ছে। পেড্রো কেবল তার বাবাকে হারায়নি, ঘটনাটি ঘটার সময় সে সেখানে উপস্থিত ছিল। 6 বছর বয়সী একটি শিশু তার বাবাকে মরতে দেখেছে এবং কয়েক ঘণ্টা ধরে লাশের সাথে একা ছিল। সেই আঘাতের মাত্রা কল্পনা করা অসম্ভব ছিল। কিন্তু আরও কিছু তথ্য ছিল যা ঠিকঠাক মিলছিল না। পুলিশের প্রতিবেদন অনুযায়ী পরিস্থিতির বিবেচনায় পেড্রোকে খুব অস্বাভাবিকভাবে পরিষ্কার অবস্থায় পাওয়া গিয়েছিল। তার পোশাকে কোনো রক্ত ছিল না, বাবার সাহায্য করার বা কাদার কোনো চিহ্ন ছিল না। যে পুলিশ কর্মকর্তা প্রতিবেদনটি লিখেছিলেন তিনি উল্লেখ করেছিলেন যে কি শিশুটিকে হতবাক অবস্থায় মনে হয়েছিল, কিন্তু তার বয়সের তুলনায় অস্বাভাবিক সংযম দেখাচ্ছিল। মারিয়া সেই অনুচ্ছেদগুলো বারবার পড়লেন এবং পুনরায় পড়লেন, অনুভব করলেন যে একটি গুরুত্বপূর্ণ বিষয় তার হাত থেকে ফসকে যাচ্ছে। একজন স্বাভাবিক শিশু যে তার বাবাকে মুমূর্ষু অবস্থায় খুঁজে পায় সে পরিষ্কার এবং সংযত থাকে না। একজন স্বাভাবিক শিশু চিৎকার করে, কাঁদে, সাহায্য করার চেষ্টা করে এবং এই প্রক্রিয়ায় নোংরা হয়। কিন্তু পেড্রো এর ঠিক উল্টোটা করেছিল, সে স্থির এবং নীরব ছিল। পরের দিনগুলোতে মারিয়া নতুন চোখে পেড্রোকে দেখলেন। তিনি লক্ষ্য করতে শুরু করলেন যে তার নীরবতা নিষ্ক্রিয় ছিল না। এটি ছিল সক্রিয়, ইচ্ছাকৃত, যেন সে কথা না বলার জন্য সচেতনভাবে সিদ্ধান্ত নিয়েছিল। এমন কিছু মুহূর্ত ছিল যখন তিনি দেখতে পেতেন যে পেড্রো কিছু বলতে চায়, এমন মুহূর্ত যখন সে নিজেকে নিয়ন্ত্রণ করার আগে এবং নীরবতায় ফিরে যাওয়ার আগে তার ঠোঁট সামান্য নড়াচড়া করত। এক সকালে মারিয়া যখন তার কাছে পরিষ্কার করছিলেন, পেড্রো এমন কিছু করল যা তাকে অবাক করে দিল। সে একটি কাগজ নীল এবং আঁকতে শুরু করল। এটি 8 বছর বয়সী একটি শিশুর সাধারণ আঁকা ছিল না। এটি ছিল বিস্তারিত, নিখুঁত এবং বিচলিতকারী। সে একটি বাড়ি, কিছু সিডি এবং 2টি মূর্তি আঁকল। একটি বড় মূর্তি মাটিতে পড়ে আছে এবং একটি ছোট মূর্তি দূরে দাঁড়িয়ে আছে। মারিয়া দ্রুত হৃদয়ে সেই আঁকাটি দেখছিলেন। বড় মূর্তিটির চোখ বন্ধ ছিল এবং তার মাথা থেকে লাল রেখা বের হচ্ছিল। ছোট মূর্তিটির মুখ মোটা কালো রেখা দিয়ে কাটা ছিল, যেন তাকে ইচ্ছাকৃতভাবে নীরব করে দেওয়া হয়েছে। পেড্রো মারিয়াকে আঁকাটি দেখাল এবং প্রথমবারের মতো সরাসরি তার চোখের দিকে তাকাল। সেই দৃষ্টিতে মারিয়া এমন কিছু দেখলেন যা তাকে হাড় পর্যন্ত ঠান্ডা করে দিল, অপরাধবোধ। 8 বছর বয়সী একটি শিশু এমন একটি অপরাধবোধ বহন করছিল যা তার প্রাপ্ত ছিল না, এমন একটি দায়িত্ব যা যেকোনো মানুষের জন্য খুব বড়, বিশেষ করে এত ছোট কারো জন্য। মারিয়া সেই মুহূর্তে বুঝতে পারলেন যে পেড্রো আঘাতের কারণে তার কণ্ঠস্বর হারায়নি। সে তা হারিয়েছিল ভয়ের কারণে। এমন কিছু বলার ভয়ে যা তার বলা উচিত ছিল না, এমন কিছু যা এমন পরিণতি বয়ে আনতে পারে যা সে তার শিশুসুলভ মন দিয়ে সম্পূর্ণরূপে বুঝতে পারছিল না, কিন্তু অনুভব করেছিল যে তা ভয়ানক হবে। সেই বিকেলে মারিয়া এমন একটি সিদ্ধান্ত নিলেন যা তাদের দুজনের জীবনকে চিরতরে বদলে দেবে। তিনি আর কেবল একজন দর্শক হয়ে থাকতে পারতেন না। পেড্রোর তার নীরব সঙ্গীর চেয়েও বেশি কিছু প্রয়োজন ছিল,
তার এমন কাউকে প্রয়োজন ছিল যে তাকে সেই বোঝা বহন করতে সাহায্য করবে যা তার শৈশবকে ধ্বংস করছিল। তিনি তার কাছে গেলেন এবং প্রথমবারের মতো তিনি আকাটিতে যা দেখেছিলেন তা নিয়ে সরাসরি তার সাথে কথা বললেন। তিনি তাকে বললেন যে তিনি বোঝেন যে সে ভয় পাচ্ছে। কখনো কখনো শিশুরা এমন কিছু দেখে যা বড়রা চায় না যে তারা মনে রাখুক, এবং বিভ্রান্ত বা ভীত বোধ করাটা তার দোষ ছিল না। পেড্রো এমন একটি তীব্রতা নিয়ে তার দিকে তাকাল যা তাকে বিদ্ধ করল। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল সে কথা বলবে, সে 2 বছর ধরে যে নীরবতা বজায় রেখেছিল তা ভাঙবে। তার ঠোঁট সামান্য আলাদা হয়ে গেল, তার শ্বাসপ্রশ্বাস দ্রুত হয়ে গেল। কিন্তু সেই মুহূর্তে তার মায়ের কণ্ঠস্বর করিডোর থেকে শোনা গেল। পেড্রো তৎক্ষণাৎ গুটিয়ে গেল, যেন একটি ফুল বিপদের সামনে সংকুচিত হয়। সে তার স্বাভাবিক অবস্থানে ফিরে গেল, তার দৃষ্টি শূন্য এবং কাঁধ টানটান। মারিয়া জানতেন যে তিনি এমন একটি পর্যায়ে পৌঁছেছেন যেখান থেকে আর ফিরে যাওয়ার উপায় নেই। তিনি যথেষ্ট দেখেছেন যে পেড্রো এমন একটি গোপন রহস্য লুকিয়ে রেখেছে যা তার সুস্থতার বা ধ্বংসের মূল চাবিকাঠি হতে পারে। এবং তিনি একমাত্র ব্যক্তি যিনি এত কাছে আসতে পেরেছিলেন যে তার ঝলক দেখতে পেয়েছিলেন। সেই রাতে বাড়ি ফেরার সময় মারিয়া এক বিশাল দায়িত্বের ভার অনুভব করলেন। তার হাতে একজন আঘাতপ্রাপ্ত শিশুর ভঙ্গুর বিশ্বাস ছিল এবং যে কোনো ভুল পদক্ষেপ পেড্রোর বাইরের বিশ্বের সাথে একমাত্র সংযোগটি চিরতরে ভেঙে দিতে পারে। কিন্তু তিনি এও জানতেন যে তিনি পিছু হটতে পারবেন না। বহু বছরের মধ্যে প্রথমবারের মতো তার জীবনের একটি উদ্দেশ্য ছিল যা তার নিজের চেয়েও বড়। পেড্রোর তাকে প্রয়োজন ছিল এবং সে তাকে তার কণ্ঠস্বর আবার খুঁজে পেতে সাহায্য করার জন্য যা যা প্রয়োজন তা করবে, বিনিময়ে তাকে যে ভয়ানক গোপন রহস্যের মুখোমুখি হতে হোক না কেন। পেড্রোর মধ্যে পরিবর্তন ছিল সূক্ষ্ম কিন্তু অখণ্ডনীয়। পরের সপ্তাহগুলোতে মারিয়া লক্ষ্য করলেন যে শিশুটি সক্রিয়ভাবে তার উপস্থিতি খুঁজতে শুরু করেছে। সে আর বসে থেকে তার জন্য অপেক্ষা করত না, এখন সে অফিসের চারপাশে তার নড়াচড়া অনুসরণ করত, সর্বদা একটি নিরাপদ কিন্তু দৃশ্যমান দূরত্ব বজায় রাখত। মারিয়া তার সাথে একটি নীরব ভাষা তৈরি করলেন। ছোট ছোট অঙ্গভঙ্গি, দৃষ্টি, হাসি যা পেড্রো ব্যাখ্যা করতে শিখেছিল এবং লাজুকভাবে সেগুলোর প্রতিক্রিয়াও জানাত। কথায় নয়, কিন্তু ছোট ছোট কাজের মাধ্যমে যা দিন দিন বেড়ে ওঠা বিশ্বাসের কথা বলত। এক সকালে পেড্রো একটি অসাধারণ কাজ করল। মারিয়া যখন পরিষ্কার করছিলেন তখন সে তার কাছে এলো এবং কিছু না বলেই তাকে সাহায্য করতে শুরু করল। সে মেঝে থেকে ছোট ছোট জিনিস তুলছিল, কাগজপত্র গোছাত এবং মারিয়া যখন কাজ করতেন তখন তার ব্যাগ ধরে রাখত। এটি ছিল তার নীরবতার শপথ না ভেঙে ধন্যবাদ কি জানানোর একটি উপায়। মারিয়া অনুভব করলেন যে তার হৃদয় গর্ব ও কোমলতায় ভরে উঠেছে। 2 বছরের মধ্যে মানুষের সাথে এটিই পেড্রোর প্রথম প্রকৃত সংযোগের পদক্ষেপ ছিল। কিন্তু এই সংযোগের সাথে একটি গভীর দায়িত্বও এসেছিল। শিশুটি তার উপর আবেগগতভাবে নির্ভরশীল হতে শুরু করেছিল এবং মারিয়া জানতেন যে তাদের সম্পর্কের যে কোনো ভাঙন তার জন্য ধ্বংসাত্মক হতে পারে। এই সপ্তাহগুলোতে মারিয়া গোপনে তদন্ত করছিলেন। তিনি ভবনের অন্যান্য কর্মচারীদের সাথে কথা বলেছিলেন, কথোপকথন শুনেছিলেন, পেড্রোর মাকে আরও মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করেছিলেন। তিনি যা আবিষ্কার করলেন তা তাকে গভীরভাবে বিচলিত করল। পেড্রোর মা, ভেরোনিকা, একজন উচ্চাকাঙ্ক্ষী মহিলা ছিলেন যিনি তার নির্দয়তার ভিত্তিতে তার কর্মজীবন গড়ে তুলেছিলেন। অন্য কর্মচারীরা মন্তব্য করত যে তার স্বামীর মৃত্যুর পর সে দ্রুত পদোন্নতি পেয়েছিল, কারণ সে কেবল কোম্পানিতে তার শেয়ারই নয়, বরং তার নেতৃত্বের অবস্থানও উত্তরাধিকার সূত্রে পেয়েছিল। কেউ কেউ ফিসফিস করে বলত যে তাদের বিবাহে সমস্যা ছিল, এবং বাবার মৃত্যুর আগের মাসগুলোতে তাদের মধ্যে তীব্র তর্কবিতর্ক হয়েছিল। মারিয়া এমন কিছু খুঁটিনাটি বিষয় লক্ষ্য করতে শুরু করলেন যা তিনি আগে এড়িয়ে গিয়েছিলেন। ভেরোনিকা কখনো পেড্রোকে স্পর্শ করত না। কখনোই না। এমনকি যখন সে স্পষ্টতই ডিস্ট্রেসড বা সান্ত্বনার প্রয়োজন অনুভব করত তখনও না। তাদের মধ্যে একটি শারীরিক দূরত্ব ছিল যা ইচ্ছাকৃত বলে মনে হচ্ছিল, যেন সে স্নেহপূর্ণ যে কোনো যোগাযোগ এড়িয়ে চলত। তিনি আরও লক্ষ্য করলেন যে পেড্রো যখন অন্য মানুষের কাছাকাছি থাকত তখন ভেরোনিকাকে নার্ভাস মনে হতো। যখনই মারিয়া শিশুটির সাথে কথা বলতেন, ভেরোনিকা দ্রুত এসে সেই কথোপকথনে বাধা দিতেন, সর্বদা জরুরি কাজ বা গুরুত্বপূর্ণ অ্যাবজেন্টমেন্টের অজুহাত দেখাতেন। এক বিকেলে পেড্রো যখন নীরবে আঁকছিল এবং মারিয়া তার কাছে পরিষ্কার করছিলেন, তখন শিশুটি এমন কিছু করল যা তাকে অবাক করে দিল। সে 3টি মূর্তি আঁকল, 2জন প্রাপ্তবয়স্ক এবং একটি শিশু। কিন্তু এবার এমন কিছু বিবরণ ছিল যা মারিয়া আগে দেখেননি। আঁকায় থাকা লোকটির মুখ খোলা ছিল, যেন সে চিৎকার করছে। মহিলাটির হাতে কিছু ছিল যা একটি লম্বা এবং ভারী বস্তুর মতো লাগছিল। আঁকায় থাকা শিশুটি একটি দরজার আড়ালে লুকিয়ে থেকে দৃশ্যটি দেখছিল।
মারিয়া অনুভব করলেন যেন তার ফুসফুস থেকে বাতাস বেরিয়ে যাচ্ছে। পেড্রো একটি দুর্ঘটনার সাক্ষী ছিল না। সে এমন কিছুর সাক্ষী ছিল যা এর চেয়েও অনেক খারাপ। এবং তার কথা না বলার কারণ কেবল আঘাত ছিল না, এটি ছিল বেঁচে থাকার জন্য। তিনি পেড্রোর পাশে হাঁটু গেড়ে বসলেন এবং যতটা সম্ভব কোমল কণ্ঠে তাকে জিজ্ঞেস করলেন যে সে আঁকাটি সম্পর্কে বলতে চায় কিনা। পেড্রো তার সেই বড়, ভয়ে ভরা চোখ দিয়ে তার দিকে তাকাল এবং 2 বছরের মধ্যে প্রথমবারের মতো প্রায় অদৃশ্যভাবে মাথা নাড়ল। কিন্তু এর আগে সে অন্য কিছু করতে পারত। ভেরোনিকা এমন এক ক্রোধ নিয়ে অফিসে প্রবেশ করলেন যা মারিয়া আগে কখনো দেখেননি। তিনি পেড্রোর হাতে আঁকাটি দেখলেন এবং তার অভিব্যক্তি এক দুর্বলভাবে লুকানো আতঙ্কে বদলে গেল। তিনি শিশুটির হাত থেকে কাগজটি ছিনিয়ে নিলেন এবং এটিকে ছোট ছোট টুকরো করে ছিঁড়ে ফেললেন, যখন চিৎকার করে বলছিলেন যে সে যেন আর বাজে জিনিস কি না আঁকে এবং তাকে যেন গল্প বানানো বন্ধ করতে হয়। পেড্রো এমনভাবে গুটিয়ে গেল যেন সে শারীরিক আঘাত পেয়েছে। মারিয়ার সাথে তার যে বিশ্বাস তৈরি হয়েছিল তা কয়েক সেকেন্ডের মধ্যে ভেঙে পড়ল। সে উভয় মহিলার থেকে দূরে সরে গিয়ে ডেস্কের নিচে লুকিয়ে গেল, দৃশ্যত কাঁপছিল। ভেরোনিকা মারিয়ার দিকে বিশুদ্ধ ঘৃণা নিয়ে তাকালেন। তিনি তাকে বললেন যে তাকে বরখাস্ত করা হয়েছে, তিনি চান না যে সে পেড্রোর কাছে আবার আসুক, কারণ সে এমন একটি সীমা অতিক্রম করেছে যা তার করা উচিত ছিল না। তিনি চিৎকার করে বললেন যে সে শিশু মনস্তত্ত্ব সম্পর্কে কিছুই জানে না, সে শিশুটিকে আরও বিভ্রান্ত করছে এবং তার অপেশাদার হস্তক্ষেপ ভালোর চেয়ে বেশি ক্ষতি করছে। মারিয়া অনুভব করলেন যে তার চারপাশের পৃথিবী ভেঙে পড়ছে। চাকরি হারানোর জন্য নয়, বরং পেড্রোর চোখে আতঙ্ক দেখার জন্য। শিশুটি তার আড়াল থেকে তাকে এমন এক সম্পূর্ণরূপে পরিত্যক্ত অভিব্যক্তি নিয়ে দেখছিল, যেন সে বিশ্বের একমাত্র এমন ব্যক্তিকে হারিয়েছে যে তাকে বুঝত। মারিয়া পেড্রোর কাছে গিয়ে তাকে বিদায় জানাতে, তাকে বোঝাতে চেষ্টা করলেন যে সে নিজের ইচ্ছায় যাচ্ছে না, কিন্তু ভেরোনিকা বাধা দিলেন। তিনি তাকে অবিলম্বে চলে যেতে বললেন, 5 মিনিটের মধ্যে ভবন থেকে না বের হলে সিকিউরিটিকে ফোন করার হুমকি দিলেন। হৃদয় ভাঙা অবস্থায় মারিয়া তার জিনিসপত্র গুছিয়ে দরজার দিকে গেলেন। শেষবারের মতো ঘুরে তাকিয়ে তিনি দেখলেন যে পেড্রো তার আড়াল থেকে বেরিয়ে আসছে, নীরব হতাশার সাথে একটি ছোট হাত তার দিকে বাড়াচ্ছে। কিন্তু ভেরোনিকা তাকে কর্কশভাবে টেনে ধরে চেয়ারে বসিয়ে দিলেন এবং তাকে স্থির থাকতে আদেশ দিলেন। বাড়ি ফেরার পথে এই ছবিটিই মারিয়ার সাথে ছিল। পেড্রো তার দিকে হাত বাড়াচ্ছে যখন তার নিজের মাতাকে জোর করে আলাদা করে দিচ্ছেন। সেই রাতে মারিয়া ঘুমাতে পারলেন না। তিনি কেবল তার চাকরি হারাননি, বরং এমন একটি শিশুকে সাহায্য করার সুযোগও হারিয়েছেন যে তাকে বিশ্বাস করেছিল। এর চেয়েও খারাপ, তিনি জানতেন যে তাদের এই জোরপূর্বক বিচ্ছেদ পেড্রোর পরিত্যক্ত হওয়ার এবং বিশ্বাসঘাতকতার সমস্ত ভয়কে নিশ্চিত করতে পারে। কিন্তু মারিয়া এমন কিছু জানতেন যা ভেরোনিকা বিবেচনা করেননি। তিনি অনেক কিছু দেখেছেন, অনেক কিছু বুঝেছেন। এবং এখন তিনি নিশ্চিত ছিলেন যে পেড্রো কেবল আঘাতের শিকার নয়, বরং এমন একটি ভয়ানক কিছুর সাক্ষী যা তার নিজের মা মরিয়া হয়ে নীরব রাখতে চেয়েছিলেন। যে প্রশ্নটি মারিয়াকে টর্মেন্টিং করছিল তা হল, পেড্রোর জন্য খুব দেরি হওয়ার আগে এই জ্ঞান নিয়ে কিছু করার সুযোগ কি তিনি পাবেন। গত 2 সপ্তাহ ধরে মারিয়াকে বিল্ডিং থেকে বের করে দেওয়া হয়েছিল। এই 2 সপ্তাহ ধরে তিনি পেড্রোর কথা ভাবতে পারতেন না, তার পরিত্যক্ত হওয়ার অভিব্যক্তি এবং সেই ধ্বংস হয়ে যাওয়া আঁকাটি যা এত কিছু প্রকাশ করেছিল। তিনি বাড়ি পরিষ্কার করার কাজ পেয়েছিলেন, কিন্তু তার মন সেই কর্পোরেট বিল্ডিংয়ের 12 তলায় আটকে ছিল। মারিয়া জানতেন যে তিনি সরাসরি কাছে যেতে পারবেন না। ভেরোনিকা যে কোনো অতিরিক্ত হস্তক্ষেপের কি পরিণাম সম্পর্কে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন। কিন্তু তিনি এও জানতেন যে তিনি যা দেখেছেন তা তিনি কেবল ভুলে যেতে পারবেন না। পেড্রোর সাহায্য প্রয়োজন ছিল এবং তিনি একমাত্র ব্যক্তি ছিলেন যিনি তার সাথে সংযোগ স্থাপন করতে পেরেছিলেন। তিনি পেশাদার সাহায্য চাওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি তার সামান্য সঞ্চয় ব্যবহার করে একজন শিশু মনোবিজ্ঞানীর সাথে পরামর্শ করলেন, যাকে তিনি সুনির্দিষ্ট নাম উল্লেখ না করেই যা যা লক্ষ্য করেছিলেন সবকিছু বললেন। পেশাদার তার সবচেয়ে খারাপ ভয়কে নিশ্চিত করলেন, যে শিশুটি পারিবারিক সহিংসতার, বিশেষ করে তার একজন অভিভাবকের মৃত্যুর সাক্ষী ছিল এবং ভাই থেকে যাকে নীরব করে দেওয়া হয়েছিল, সে গুরুতর মানসিক ঝুঁকিতে ছিল। মনোবিজ্ঞানী তাকে ব্যাখ্যা করলেন যে গুরুতর আঘাতের ক্ষেত্রে সেলেক্টিভ মিউটিজম, নির্বাচনিক নীরবতা, বেঁচে থাকার একটি কৌশল ছিল। পেড্রো শিখেছিল যে কথা বলা বিপজ্জনক, তার কথাগুলো ভয়ানক পরিণতি বয়ে আনতে পারে। কিন্তু তিনি তাকে সতর্ক করলেন যে শিশুটি যদি শীঘ্রই সাহায্য না পায়, তাহলে মানসিক ক্ষতি স্থায়ী হয়ে যেতে পারে। মারিয়া সেই পরামর্শ থেকে দৃঢ় সংকল্প নিয়ে বেরিয়ে এলেন। ব্যক্তিগত পরিণতি যাই হোক না কেন, তিনি পেড্রোকে ছেড়ে যেতে পারবেন না। কিন্তু তাকে বুদ্ধিমানের মতো কাজ করতে হবে।
তিনি ভেরোনিকার চলাফেরার ধরন পর্যবেক্ষণ করতে শুরু করলেন। তিনি প্রবেশ এবং প্রস্থানের সময়গুলোতে ডিসক্রিটলিভাবে বিল্ডিংয়ের কাছে পার্ক করতেন, তাদের দৈনন্দিন রুটিন বোঝার চেষ্টা করতেন। তিনি যা আবিষ্কার করলেন তা তাকে আরও বেশি সতর্ক করে দিল। পেড্রো আগের চেয়ে আরও বেশি ভোরে পৌঁছাতে এবং আরও বেশি দেরিতে যেতে শুরু করেছিল। মনে হচ্ছিল যেন ভেরোনিকা তার সাথে বাড়িতে কাটানোর সময় কমানোর চেষ্টা করছে। এক বিকেলে দূর থেকে পর্যবেক্ষণ করার সময় মারিয়া এমন কিছু দেখলেন যা তাকে স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে বাধ্য করল। পেড্রো একা বিল্ডিং থেকে বেরিয়ে পাশের পার্কের দিকে হেঁটে গেল যখন তার মা অফিসে ছিলেন। কয়েক সপ্তাহের মধ্যে এই প্রথম তাকে সরাসরি তত্ত্বাবধান ছাড়া দেখা গেল। মারিয়া তাকে নিরাপদ দূরত্ব থেকে অনুসরণ করলেন, নিশ্চিত করলেন যে সে তার উপস্থিতি লক্ষ্য না করে। পেড্রো পার্কের একটি বেঞ্চে বসল, একটি ছোট নোটবুক বের করে আঁকতে শুরু করল। দূর থেকেও মারিয়া তার আঁকায় যে তীব্রতা নিয়ে কাজ করছিল তা দেখতে পাচ্ছিলেন। কয়েক মিনিট ইন্টারনাল দেবের পর মারিয়া ধীরে ধীরে কাছে গেলেন। পেড্রো মাথা তুলল এবং তাকে দেখে তার মুখে এক আনন্দজ্বলে উঠল যা দ্রুত ভয়ে পরিণত হল। সে নার্ভাসলি বিল্ডিংয়ের দিকে তাকাল, যেন তার মা যে কোনো মুহূর্তে হাজির হবে বলে আশা করছিল। মারিয়া পাশের বেঞ্চে বসলেন, তাকে ভয় না দেখানোর জন্য খুব কাছে নয়, কিন্তু একে অপরের সাথে দেখা করার জন্য যথেষ্ট কাছে। তিনি তার আগের মতোই কোমল হাসি নিয়ে হাসলেন এবং অপেক্ষা করলেন। পেড্রো তাকে কয়েক মিনিট ধরে পর্যবেক্ষণ করল, যেন সে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছিল যে তার কাছে আসা নিরাপদ কিনা। অবশেষে সে তার বেঞ্চ থেকে উঠে মারিয়ার পাশে বসল, একটি ছোট দূরত্ব বজায় রেখে কিন্তু স্পষ্টতই তার সঙ্গ খুঁজছিল। সে তার আঁকার নোটবুকটি তাকে দেখাল এবং মারিয়া অনুভব করলেন যে তার হৃদয় ভেঙে যাচ্ছে। পাতা পর পাতা বিচলিতকারী আঁকা, অন্ধকার বাড়ি, মেনেসিং প্রাপ্তবয়স্কদের মূর্তি, একটি ছোট শিশু সর্বদা লুকিয়ে বা নীরব। কিন্তু যা তাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছিল তা ছিল শেষ আঁকাটি, তিনি এবং পেড্রো হাতে হাত রেখে তাদের উপর সূর্য ঝলমল করছে। মারিয়া বুঝতে পারলেন যে পেড্রো তার আশা, তার একমাত্র এমন ব্যক্তির সাথে আবার থাকার ইচ্ছাটি আঁকছিল যে তাকে নিরাপদ বোধ করিয়েছিল। অসীম যত্ন সহকারে তিনি নোটবুকটি নিলেন এবং একটি সহজ কিন্তু শক্তিশালী জিনিস আঁকলেন, দুটি মূর্তির চারপাশে একটি হৃদয়। পেড্রো আঁকাটি দেখল এবং কয়েক সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো হাসল। এটি কোনো দুঃখী বা জোরপূর্বক হাসি ছিল না, বরং একটি আসল হাসি যা তার মুখকে সম্পূর্ণরূপে রূপান্তরিত করেছিল। সেই মুহূর্তে মারিয়া তার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটি নিলেন। তিনি পেড্রোর দিকে ঝুঁকে পড়লেন এবং ফিসফিস করে বললেন যে তিনি জানেন যে সে ভয় পাচ্ছে, কেন সে কথা বলতে পারে না তা তিনি বোঝেন, কিন্তু যা কিছুই ঘটুক না কেন তিনি তাকে রক্ষা করার জন্য সেখানে থাকবেন। পেড্রো তার সেই বড় চোখ দিয়ে তার দিকে তাকাল এবং আস্তে আস্তে মাথা নাড়ল। তারপর সে এমন কিছু করল যা মারিয়া কখনো ভুলবেন না, সে তার পেন্সিল নীল এবং নোটবুকে একটি মাত্র শব্দ লিখল, মাগি। কিন্তু সে ভেরোনিকার কথা বলছিল না। সে শব্দটি থেকে মারিয়ার দিকে একটি তীর এঁকেছিল। মারিয়া অনুভব করলেন যে তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে। এই শিশুটি, যে প্রাপ্তবয়স্ক বিশ্বের উপর সমস্ত বিশ্বাস হারিয়েছিল, তাকে তার মাতৃরূপ হিসেবে বেছে নিয়েছে। এটি এমন একটি সম্মান এবং দায়িত্ব ছিল যা তাকে সম্পূর্ণরূপে অভিভূত করেছিল। পেড্রো তারপর কাঁপানো অক্ষরে আরও কিছু লিখল, আমার ভাই করছে গি। মারিয়া লিখে উত্তর দিলেন, আমারও, কিন্তু একসাথে আমরা আরও শক্তিশালী গে। পরের ২০ মিনিট ধরে তারা লিখিত শব্দ এবং আঁকার মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করল। পেড্রো তাকে ছবির মাধ্যমে বলল তার জেগে কাটানো রাতের কথা, যে স্বপ্নগুলোতে তার বাবা তাকে সতর্ক থাকতে বলতেন, ভুল কিছু বলে ফেলার কনস্ট্যান্ট ভয়ের কথা। কিন্তু সে তাকে সেই আশার কথাও বলল যা সে অনুভব করেছিল যখন তিনি প্রতিদিন সকালে আসতেন, কিভাবে সে তাকে আবার দেখার জন্য ঘণ্টা গোনা শুরু করেছিল, এবং তার আঁকাগুলো কিভাবে তার উপস্থিতিতে কম অন্ধকার হয়ে গিয়েছিল। মারিয়া বুঝতে পারলেন যে এই শিশুটি তার সাথে একটি মানসিক বন্ধন তৈরি করেছে যা কেবল সাধারণ সঙ্গীর চেয়েও বেশি কিছু। সে তার মানসিক অ্যাঙ্ক পরিণত হয়েছিল, একমাত্র জিনিস যা তাকে একটি উন্নত ভবিষ্যতের সম্ভাবনার সাথে সংযুক্ত রেখেছিল। যখন আলাদা হওয়ার সময় এল, পেড্রো একটি শেষ শব্দ লিখল যা মারিয়াকে পরিস্থিতির বিশালতা উপলব্ধি করিয়ে দিল, সাহায্য। এটি কোনো খ্যাসুয়ো শব্দ ছিল না। এটি ছিল একজন শিশুর একটি মরিয়া অনুরোধ যে তার নিজের সমস্ত বেঁচে থাকার কৌশল নিঃশেষ করে ফেলেছিল এবং মারিয়ার মধ্যে তার শেষ আশা দেখতে পাচ্ছিল। মারিয়া তাকে প্রতিশ্রুতি দিলেন যে তিনি তাকে সাহায্য করার একটি উপায় খুঁজে বের করবেন, যা কিছুই ঘটুক না কেন তিনি তাকে পরিত্যাগ করবেন না। পেড্রো মাথা নাড়ল এবং প্রথমবারের মতো তাকে একটি আলিঙ্গন করল। একটি মরিয়া আলিঙ্গন যা ২ বছরের একাকিত্বের কারণে জমে থাকা সমস্ত মানসিক প্রযোজন দিয়ে ভরা ছিল।
সেই রাতে মারিয়া জানতেন যে তিনি এমন একটি পর্যায়ে পৌঁছেছেন যেখান থেকে আর ফিরে যাওয়ার উপায় নেই। তিনি আর কেবল একজন সহানুভূতিশীল দর্শক ছিলেন না, এখন তিনি একজন আঘাতপ্রাপ্ত শিশুর একমাত্র আশা ছিলেন। এবং এর অর্থ ছিল যে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণ করার জন্য যে কোনো পরিণতির মুখোমুখি হতে ইচ্ছুক হবেন। কিন্তু তিনি এও জানতেন যে সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। তার এবং পেড্রোর মধ্যে জোরপূর্বক দূরত্ব শিশুটির মানসিক স্থিতিশীলতাকে মারাত্মকভাবে প্রভাবিত করছিল এবং প্রতিটি দিন পার হওয়ার সাথে সাথে ক্ষতিটি অপরিবর্তনীয় হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি ছিল। মারিয়া জানতেন যে তিনি পার্কে গোপনে দেখা করা চালিয়ে যেতে পারবেন না। পেড্রো তাকে দেখার জন্য ক্রমবর্ধমান ঝুঁকি নিচ্ছিল এবং ভেরোনিকা যদি জানতে পারতেন তবে এর ভয়ানক পরিণতি হতে পারত। তার একটি ভিন্ন কৌশল প্রয়োজন ছিল, পেড্রোর মায়ের আদেশ সরাসরি লঙ্ঘন না করে তার জীবনে উপস্থিত থাকার একটি উপায়। তিনি সমাজসেবা বিভাগের সাথে যোগাযোগ করার সিদ্ধান্ত নিলেন। এটি একটি ভয়ঙ্কর সিদ্ধান্ত ছিল, কারণ তিনি জানতেন যে একবার কর্তৃপক্ষ জড়িত হলে পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। কিন্তু তিনি এও জানতেন যে পেড্রোর একটি পেশাদার হস্তক্ষেপ প্রয়োজন যা তিনি একা সরবরাহ করতে পারতেন না। মামলাটির জন্য যাকে নিযুক্ত করা হয়েছিল সেই সমাজকর্মী এলেনা ছিলেন একজন অভিজ্ঞ মহিলা যিনি শিশু নির্যাতনের অনেক ঘটনা দেখেছিলেন। তিনি মারিয়ার সাক্ষ্য পেশাদার মনোযোগ সহকারে শুনলেন, প্রতিটি পর্যবেক্ষণ, প্রতিটি মিথস্ক্রিয়া, প্রতিটি সতর্কবার্তা যা মারিয়া মাস ধরে মানসিকভাবে নথিভুক্ত করেছিলেন সে সম্পর্কে বিস্তারিত নোট নিলেন। এলেনা তাকে ব্যাখ্যা করলেন যে মারিয়া যা পর্যবেক্ষণ করেছেন তার উপর ভিত্তি করে শিশুটির বিনস্তর যাচাই করার জন্য যথেষ্ট কারণ রয়েছে। তবে তিনি তাকে সতর্কও করলেন যে এই প্রক্রিয়াগুলো জটিল, ধনী পরিবারগুলোর নিজেদের রক্ষা করার জন্য সম্পদ ছিল এবং একজন বরখাস্ত পরিচ্ছন্নতাকর্মীর সাক্ষ্য সহজেই ডিসক্রেডিট করা যেতে পারত। কিন্তু এলেনা এমন কিছু স্বীকার করলেন যা মারিয়া আশা করেছিলেন যে অন্য কেউ দেখবে, মারিয়া এবং পেড্রোর মধ্যে বিদ্যমান জেনুইন সংযোগ। তিনি তাকে একটি অস্বাভাবিক প্রস্তাব দিলেন, পেড্রোর সাথে প্রথম সাক্ষাৎকারের সময় মারিয়াকে উপস্থিত থাকতে দেওয়া, এমন একজন সহায়ক হিসেবে যিনি তাকে নিরাপদ বোধ করতে সাহায্য করতে পারেন। সাক্ষাৎকারটি বৃহস্পতিবার বিকেলে সমাজসেবা বিভাগের অফিসে নির্ধারণ করা হয়েছিল। ভেরোনিকা পেড্রো এবং আইনজীবীদের একটি দল নিয়ে এসেছিলেন, স্পষ্টভাবে একটি আইনি লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে। সাক্ষাৎকারের ঘরে মারিয়াকে অপেক্ষা করতে দেখে তার অভিব্যক্তি আতঙ্কের পরে ক্রোধে পরিণত হয়েছিল। ভেরোনিকা জানতে চাইলেন মারিয়া সেখানে কি করছেন, তাকে হয়রানি এবং তার পরিবারে মালয়েশিয়াসলি হস্তক্ষেপ করার অ্যাকুজেশন দিলেন। আইনজীবীরা তাদের দাবি সমর্থন করে যুক্তি দিলেন যে মারিয়ার উপস্থিতি শিশুটির সাক্ষ্যকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। কিন্তু এলেনা ফার্ম থাকলেন। তিনি ব্যাখ্যা করলেন যে পেড্রো পূর্ববর্তী মূল্যায়নের সময় মারিয়া থেকে আলাদা হওয়ার পরে চরম উদ্বেগের লক্ষণ দেখিয়েছিল এবং প্রক্রিয়া চলাকালীন শিশুটির মানসিক সুস্থতার জন্য তার উপস্থিতি অপরিহার্য ছিল। পেড্রো, যিনি পুরো আলোচনার সময় নীরব এবং স্থির ছিলেন, মারিয়াকে দেখে প্রথমবারের মতো নড়াচড়া করলেন। সে তার দিকে দৌড়ে গেল না, কোনো নাটকীয় অঙ্গভঙ্গি করল না, কিন্তু তার চোখ এমন এক তীব্রতা নিয়ে তার দিকে স্থির ছিল যা ঘরের সবাই উপলব্ধি করতে পারছিল। সাক্ষাৎকারটি এলেনার পেড্রোর দৈনন্দিন জীবন, স্কুল এবং তার পছন্দের কার্যকলাপ সম্পর্কে সহজ প্রশ্ন দিয়ে শুরু হয়েছিল। পেড্রো মৌখিকভাবে উত্তর দিল না, কিন্তু মাঝে মধ্যে মারিয়ার দিকে তাকাত, যেন সে নীরব থাকাটা ঠিক আছে কিনা তার কনফার্মেশন খুঁজছিল। ভেরোনিকা তার হয়ে উত্তর দিলেন, ব্যাখ্যা করে বললেন যে পেড্রো লাজুক, তার বাবার মৃত্যুর পর থেকে সে এমন, বিশেষজ্ঞরা বলেছেন যে এটি স্বাভাবিক এবং সে অবশেষে এই পর্যায়টি অতিক্রম করবে। কিন্তু যখন এলেনা তার বাবার মৃত্যুর রাতের বিষয়ে প্রশ্ন করতে শুরু করলেন, ঘরের ডাইনামিক সম্পূর্ণরূপে বদলে গেল। পেড্রো দৃশ্যথ্যান্স হয়ে গেল, তার শ্বাসপ্রশ্বাস অগভীর হয়ে গেল এবং সে প্যানিক অ্যাটাকের লক্ষণ দেখাতে শুরু করল। ভেরোনিকা অবিলম্বে উঠে দাঁড়ালেন, জোর দিয়ে বললেন যে এই প্রশ্নগুলো পেড্রোর জন্য খুব আঘাতমূলক এবং একটি ট্র্যাজেডি পুনরায় জীবিত করার কোনো মানে হয় না যা ইতিমধ্যেই তদন্ত করা হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে বন্ধ করা হয়েছে। কিন্তু এলেনা চালিয়ে গেলেন, এবার সরাসরি পেড্রোর দিকে তাকিয়ে। তিনি তাকে জিজ্ঞেস করলেন যে সেই রাত সম্পর্কে তার কিছু বলার আছে কিনা, এমন কিছু যা সে দেখেছে বা শুনেছে যা তাকে এখনও ভয় পাওয়ায়। পেড্রো দৃশ্যমান আতঙ্ক নিয়ে তার মায়ের দিকে তাকাল, তারপর নীরব অনুরোধ নিয়ে মারিয়ার দিকে তাকাল। মারিয়া, তার ইনস্টিংক্ট অনুসরণ করে, আস্তে আস্তে তার চেয়ার থেকে উঠলেন এবং পেড্রোর সামনে হাঁটু গেড়ে বসলেন, তার উচ্চতায় নেমে। তিনি ফিসফিস করে বললেন যে সে নিরাপদ, তিনি তাকে রক্ষা করার জন্য সেখানে আছেন, সে যা বলার প্রয়োজন তা বলতে পারে। পেড্রো কয়েক সেকেন্ড ধরে তার চোখের দিকে তাকাল যা ঘণ্টার মতো মনে হয়েছিল। এবং তারপর 2 বছরের মধ্যে প্রথমবারের মতো পেড্রো তার মুখ খুলল এবং কথা বলল।
তার কণ্ঠস্বর ব্যবহারের অভাবে প্রায় ফিসফিস ছিল, কিন্তু প্রতিটি শব্দ ঘরের অ্যাবসোলুট সাইলেন্সে স্পষ্টভাবে শোনা গেল। মা বাবাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়েছিল গি। এই শব্দগুলোর ইম্প্যাক্ট ছিল যেন ঘরে একটি বোমা ডেথোনেটেড হয়েছে। ভেরোনিকা হঠাৎ করে উঠে দাঁড়ালেন, চিৎকার করে বললেন যে এটি অসম্ভব। পেড্রো বিভ্রান্ত, মারিয়া শিশুটিকে গল্প বানানোর জন্য ম্যানিপুলেট করেছেন। কিন্তু পেড্রোর কথা শেষ হয়নি। কণ্ঠস্বর ধীরে ধীরে জোর পেতে সে বলতে থাকল, আমি দরজার আড়ালে লুকিয়েছিলাম। আমি তাদের চিৎকার করতে শুনেছি। বাবা আমাকে নিয়ে যেতে চেয়েছিল। মা বলল সে এটি হতে দেবে না। সে তাকে খুব জোরে ধাক্কা দিল। সে পড়ে গেল এবং মাথায় আঘাত পেল। অনেক রক্ত ছিল। পেড্রো বিরতি নিল, তারপর সরাসরি তার মায়ের দিকে এমন একটি অভিব্যক্তি নিয়ে তাকাল যা আর ভয়ের নয়, বরং গভীর এবং পরিপক্ক দুঃখের। মা আমাকে বলেছিল যে আমি যদি কখনো বলি কি হয়েছিল, তাহলে তারা আমাকে অনেক দূরে নিয়ে যাবে এবং আমি তাকে আর কখনো দেখতে পাব না। সে বলেছিল যে এটি একটি দুর্ঘটনা ছিল, কিন্তু আমি দেখেছি যে সে এটি ইচ্ছাকৃতভাবে করেছে। ঘরটি সম্পূর্ণ নীরব হয়ে গেল। ভেরোনিকা সম্পূর্ণরূপে ফ্যাকাশে হয়ে গিয়েছিলেন, তার আইনজীবীরা ফ্যানেকের দৃষ্টি বিনিময় করছিলেন এবং এলেনা দ্রুত নোট নিচ্ছিলেন যখন তিনি যা শুনলেন তার বিশালতা প্রক্রিয়া করছিলেন। পেড্রো মারিয়ার দিকে ঘুরলেন এবং একটি ট্রেস্ট কিন্তু স্বস্তির হাসি নিয়ে তাকে বললেন, আমার আর ভয় নেই মারিয়া। আমি সত্যিটা বলে দিয়েছি। মারিয়া তাকে আলিঙ্গন করলেন যখন তার মুখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। এই সাহসী শিশুটি 2 বছর ধরে একটি ভয়ানক গোপন রহস্য বহন করেছিল, নিজেকে রক্ষা করার জন্য নিজের কণ্ঠস্বর ত্যাগ করেছিল এবং অবশেষে যথেষ্ট নিরাপদ বোধ করার পরে কথা বলার সাহস খুঁজে পেয়েছিল। কিন্তু মারিয়া এও জানতেন যে এটি কেবল শুরু। পেড্রো তার কণ্ঠস্বর ফিরে পেয়েছিল, কিন্তু এখন তাদের দুজনকেই সেই সত্যের পরিণতি মোকাবেলা করতে হবে, এমন একটি বিশ্বে যা শক্তিশালী প্রাপ্তবয়স্কদের চ্যালেঞ্জকারী শিশুদের প্রতি খুব কম ঈর্ষাদয় হয়। পেড্রোর স্বীকারোক্তির পর যে মাসগুলো এসেছিল সেগুলো ছিল তদন্ত, বিচারিক শুনানি এবং মনস্তাত্ত্বিক মূল্যায়নের এক ঘূর্ণিঝড়। মামলা চলার সময় ভেরোনিকাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং জামিনে মুক্তি দেওয়া হয়েছিল। মিডিয়া ঘটনাটি লুফে নিল, হত্যাকাণ্ডের অভিযুক্ত নির্বাহী সাক্ষী শিশু 2 বছর পর নীরবতা ভাঙল। পেড্রোকে সাময়িকভাবে একটি বিশেষ শিশু নিবাসে রাখা হয়েছিল, কিন্তু সমাজকর্মীরা একটি অসাধারণ বিষয় উপলব্ধি করলেন, শিশুটির সাথে একমাত্র ব্যক্তি যার সাথে সে প্রকৃত মানসিক স্থায়িত্ব দেখাচ্ছিল তিনি হলেন মারিয়া। শিশু যত্নে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকা সত্ত্বেও, তার সাধারণ অর্থনৈতিক অবস্থা সত্ত্বেও, মারিয়া এমন কিছু অর্জন করেছিলেন যা কোনো পেশাদার পারেননি, পেড্রোকে তার কণ্ঠস্বর ফিরিয়ে দেওয়া। সমাজকর্মী এলেনা একজন অপ্রত্যাশিত অলি হয়ে উঠলেন। তিনি একটি আনকনভেনশনাল প্রস্তাব দিলেন, মারিয়াকে ট্রমাগ্রস্ত শিশুদের যত্নে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে এবং পেড্রোর আইনি পরিস্থিতি স্থায়ীভাবে সমাধান না হওয়া পর্যন্ত তাকে তার অস্থায়ী অভিভাবক হওয়ার অনুমতি দেওয়া হবে। এই প্রক্রিয়া সহজ ছিল না। মারিয়াকে পড়াশোনা করতে হয়েছিল, সার্টিফাইড হতে হয়েছিল এবং ব্যাপক মনস্তাত্ত্বিক মূল্যায়নের মধ্য দিয়ে যেতে হয়েছিল। কিন্তু পেড্রোর প্রগ্রেস দেখলেই প্রতিটি পদক্ষেপ সার্থক মনে হতো। মারিয়ার সাথে শিশুটি কেবল কথা বলার ক্ষমতাই ফিরে পায়নি, বরং আবেগগতভাবে সুস্থ হতে শুরু করেছিল। পেড্রো সপ্তাহে 2 বার একজন ট্রমা বিশেষজ্ঞ মনোবিজ্ঞানীর কাছে যেত। ধীরে ধীরে সে কেবল যা দেখেছিল তা নয়, বরং পরবর্তী 2 বছরের জোরপূর্বক নীরবতার বিষয়টিও প্রক্রিয়া করতে শুরু করেছিল। কঠিন দিনগুলো ছিল, রেকারেন্ট দুঃস্বপ্ন ছিল, যখন তাকে সাক্ষ্য দিতে বা আইনজীবীদের সাথে কথা বলতে হতো তখন তার মধ্যে উদ্বেগের মুহূর্ত আসত। কিন্তু সত্যিকারের আনন্দের মুহূর্ত ছিল যা মারিয়া আগে কখনো দেখেননি। বছরের মধ্যে প্রথমবারের মতো পেড্রো হেসেছিল। সে প্রাণ খুলে হেসেছিল, এমন একটি শিশুর ফ্রিডম নিয়ে যে অবশেষে ভয় ছাড়াই শব্দ করতে পারে। সে অনবরত প্রশ্ন করত, জেন দমন করা শিশুসুলভ কৌতূহলের হারানো সময় ফিরে পাচ্ছিল। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সে আগের মতো অপরাধবোধের ভার ছাড়াই মারিয়াকে কিমা বলে ডাকতে শুরু করেছিল যা আগে এই শব্দটির সাথে ছিল। ভেরোনিকার বিচার 6 মাস ধরে চলেছিল। পেড্রোকে সাক্ষ্য দিতে হয়েছিল, একটি ট্রমাটিক অভিজ্ঞতা যা সে এবং মারিয়া দুজনেই ভয় পেয়েছিলেন। কিন্তু যখন সময় আসল, পেড্রো দৃঢ় থাকল। সে এমন স্পষ্টতা এবং পরিপক্কতার সাথে কথা বলেছিল যা আদালতের কক্ষে সবাইকে মুগ্ধ করেছিল। সে কোনো নাটকীয়তা বা বাড়াবাড়ি ছাড়াই তার গল্পটি বলল, কেবল এমন একটি শিশু হিসাবে যে একটি ভয়ানক ঘটনা দেখেছিল এবং সেই সত্য নিয়ে দীর্ঘ সময় ধরে বেঁচে থাকতে হয়েছিল। তার সাক্ষ্য, যা মূল তদন্তে ওভারলোকড হয়ে গিয়েছিল এমন ফরেনসিক প্রমাণ দ্বারা প্রমাণিত হয়েছিল, ভেরোনিকার কনভেক্ট হওয়ার জন্য গুরুত্বপূর্ণ ছিল।
ভেরোনিকাকে অনিচ্ছাকৃতভাবে হত্যার জন্য 15 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। পুরো বিচার চলাকালীন সে তার স্বামীর প্রতি যা করেছিল তার জন্য কখনো অনুশোচনা দেখায়নি, কিন্তু বিচারকের মতে তার সবচেয়ে বড় ক্রাইম ছিল তার নিজের অ্যাকশনসের পরিণতির ভয়ে তার নিজের সন্তানকে নীরব করে দেওয়া। বিচারের পর পেড্রো কয়েক সপ্তাহ ধরে দুঃস্বপ্ন দেখত। সে তার সেক্রেট থেকে মুক্তি পেয়েছিল, সে ন্যায়বিচার দেখেছিল, কিন্তু সে তার বায়োলজিক্যাল মায়ের সাথে সম্পর্ক রাখার সম্ভাবনাও চিরতরে হারিয়েছিল। এটি একটি কমপ্লেক্স লস ছিল, কারণ যা কিছুই ঘটুক না কেন তার কিছু অংশ এখনও তাকে ভালোবাসত এবং তাকে মিস করত। মারিয়া প্রতিটি দুঃস্বপ্নের সময়, প্রতিটি বিভ্রান্তির মুহূর্তে, মায়েরা কেন কখনো কখনো এমন মানুষদের আঘাত করে যাদের তাদের রক্ষা করার কথা, সেই কঠিন প্রশ্নগুলোর সময় তার সাথে ছিলেন। তার কাছে সমস্ত উত্তর ছিল না, কিন্তু তার কাছে আরও মূল্যবান কিছু ছিল, নিঃশর্ত ভালোবাসা এবং অসীম ধৈর্য। বিচারের 1 বছর পর মারিয়া কর্তৃক পেড্রোর অ্যাডপশন অফিসিয়াল হল। এটি বিচারালয়ে একটি ছোট অনুষ্ঠান ছিল, যেখানে এলেনা সাক্ষী হিসেবে এবং পেড্রোর মনোবিজ্ঞানী শিশুটির জীবনের এই ঐতিহাসিক মুহূর্তটি নথিভুক্ত করার জন্য উপস্থিত ছিলেন। যখন বিচারক ঘোষণা করলেন যে পেড্রো আনুষ্ঠানিকভাবে মারিয়ার পুত্র হবে, শিশুটি এমন কিছু করল যা উপস্থিত সবাইকে অবাক করে দিল। সে মাইক্রোফোনের কাছে গেল এবং কিছু বলার অনুমতি চাইল। একটি পরিষ্কার এবং শক্তিশালী কণ্ঠে পেড্রো বলল, আমি চাই সবাই জানুক যে মারিয়া আমাকে বাঁচিয়েছিল। তিনি কেবল আমাকে আমার কণ্ঠস্বর খুঁজে পেতে সাহায্য করেননি, বরং এটি ব্যবহার করা ঠিক আছে বলেও আমাকে শিখিয়েছিলেন। তিনি আমাকে শিখিয়েছিলেন যে সেক্রেটগুলো কষ্ট দেয় তা রাখা উচিত নয় এবং বিশ্বে এমন প্রাপ্তবয়স্করা আছে যারা সত্যিই শিশুদের রক্ষা করে কি। সে বিরতি নিল, একটি হাসি নিয়ে মারিয়ার দিকে তাকাল যা পুরো ঘরকে আলোকিত করে তুলল এবং বলতে থাকল, যখন অন্য কেউ আমাকে বেছে নেয়নি, তখন তিনি আমাকে বেছে নিয়েছিলেন এবং আমি তাকে আমার সত্যিকারের মা হিসেবে বেছে নিচ্ছি গি। সেই বিকেলে বাড়ি ফেরার পথে মারিয়া সারাক্ষণ কাঁদলেন। সেই কর্পোরেট বিল্ডিংয়ের 12 তলায় সেই প্রথম দেখা হওয়ার পর 2 বছর কেটে গিয়েছিল। 2 বছর পর তিনি একটি নীরব শিশুকে দেখেছিলেন যে তার ছোট হৃদয়ের জন্য অনেক বড় সেক্রেট লুকিয়ে রেখেছিল। সেই রাতে যখন পেড্রো তাদের শেয়ার ছোট অ্যাপার্টমেন্টের তার নতুন ঘরে শান্তিতে ঘুমাচ্ছিল, মারিয়া ভালোবাসার ট্রান্সফরমেটিভ ক্ষমতা নিয়ে ভাবছিলেন। তিনি ছিলেন কেবল একজন পরিচ্ছন্নতাকর্মী, একজন মহিলা যার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা বা উল্লেখযোগ্য অর্থনৈতিক সম্পদ ছিল না। কিন্তু তার এমন কিছু ছিল যা কোনো বিশেষজ্ঞ, কোনো থেরাপিস্ট, কোনো আত্মীয় দিতে পারেননি, অপেক্ষা করার ধৈর্য, কাজ করার সাহস এবং পারসেভারেন্সের জন্য ভালোবাসা। পেড্রোর বয়স এখন 10 বছর। সে স্কুলে যায়, তার বন্ধু আছে, সে স্কুলের নাটকে অংশ নেয় যেখানে তার কণ্ঠস্বর, যা আগে নীরব ছিল, এখন শাইন করে। সে এখনও ডেরাপিতে যায়, এখনও তার কঠিন দিন আসে, এখনও সে তার প্রথম জীবনের ট্রেউমা প্রক্রিয়া করে। কিন্তু তার কাছে এমন কিছু আছে যা সে এত দীর্ঘ সময় ধরে হারিয়েছিল, ভবিষ্যতের প্রতি আশা। এক বিকেলে তারা রান্নাঘরের টেবিলে একসাথে বাড়ির কাজ করার সময় পেড্রো মারিয়াকে জিজ্ঞেস করল যে যদি তিনি সেই প্রথম দিন তার কাছে না যাওয়ার সিদ্ধান্ত নিতেন তাহলে কি হতো। মারিয়া উত্তর দেওয়ার আগে সাবধানে ভাবলেন, আমি মনে করি কোনো না কোনো ভাবে আমরা একে অপরের কাছে পথ খুঁজে নিতাম। কারণ কখনো কখনো যেসব মানুষের একে অপরকে সবচেয়ে বেশি প্রয়োজন হয়, তাদের একে অপরকে চিনতে পারার একটি বিশেষ উপায় থাকে, এমনকি নীরবতার মধ্যেও গি। পেড্রো হাসল এবং তার হোমওয়ার্ক চালিয়ে গেল, কিন্তু মারিয়া লক্ষ্য করলেন যে সে তার নোটবুকের মার্জিনে কিছু লিখেছিল, আমাকে শেখানোর জন্য ধন্যবাদ যে আমার কণ্ঠস্বরের মূল্য আছে গি। সেই রাতে মারিয়া জানতেন যে তারা অসাধারণ কিছু অর্জন করেছেন। তারা কেবল ট্রেমা থেকে বেঁচে থেকে এবং ন্যায়বিচার খুঁজে পেয়েছিলেন তাই নয়, তারা পারস্পরিক সিলেকশন, অর্জিত ভালোবাসা এবং দিন দিন পুনর্গঠিত বিশ্বাসের উপর ভিত্তি করে একটি পরিবার তৈরি করেছিলেন। এবং যখন পেড্রো সেই রাতে ঘুমিয়ে পড়ল, শুভ রাত্রি, মা ঘি ফিসফিস করে বলে, এমন ন্যাচুরালনেস নিয়ে যে অবশেষে তার বাড়ি খুঁজে পেয়েছে, মারিয়া অনুভব করলেন যে তার নিজের জীবন তার সবচেয়ে গভীর উদ্দেশ্য খুঁজে পেয়েছে। ট্রু লাভ যে ক্লাস, শিক্ষা বা রক্তের কোনো ব্যারিয়ার মানে না, তা প্রমাণ করা এবং কখনো কখনো সবচেয়ে বড় মাইব্যাকও সবচেয়ে সিম্পল জেস্টার্স থেকে জন্ম নেয়। এবং আপনি কি এমন কাউকে চেনেন যিনি ছোট ছোট খেন্নেসের মাধ্যমে আপনার জীবন পরিবর্তন করেছেন? অথবা আপনি কি এমন কেউ যিনি এমন কারো দিকে হাত বাড়িয়েছেন যার প্রয়োজন ছিল? এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের সকলেরই অন্য মানুষের জীবনে পরিবর্তন আনার ক্ষমতা আছে। যদি এই গল্পটি আপনার হৃদয় স্পর্শ করে, তবে আপনার অভিজ্ঞতা জানিয়ে আমাদের একটি কমেন্ট দিন। এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ঘন্টা আইকনটি অ্যাক্টিভেট করতে ভুলবেন না যাতে আপনি এমন আরও গল্প মিস না করেন যা আপনাকে আমাদের জীবনের ভালোবাসা এবং কম্প্যাশনের ক্ষমতা সম্পর্কে ভাবতে বাধ্য করবে।